কল্পনা করুন, অন্ধকারে ডুবে আছে পুরো পৃথিবী। না কোনো আলো, না কোনো বিদ্যুৎ, না কোনো প্রযুক্তি। আপনার হাতে থাকা মোবাইল, আপনার ঘরে ফ্যান, আপনার শহরের আলো সবকিছুই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। কিন্তু এই অন্ধকারের মাঝেই জন্ম নেয় এক ছেলে। না কোনো বড় পরিবার, না কোনো উচ্চশিক্ষা, না কোনো সুযোগ। সে শুধু একজন বই বাদাইয়ের দোকানের শিক্ষানবিশ। তার নাম মাইকেল ফ্যারাডে। একটা সাধারণ ছেলে যে স্কুল শেষ করতে পারেনি, কিন্তু বইয়ের পাতার ভেতর খুঁজে পেয়েছিল পুরো বিশ্বের গোপন রহস্য। সে জানতো না তার মাথায় জন্ম নেয়া সেই ছোট ছোট প্রশ্নগুলো একদিন বদলে দেবে পুরো মানব সভ্যতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন গরিব অশিক্ষিত ছেলে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের একজন? তার জীবনে এমন কি ঘটেছিল যা ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে? এই ভিডিওতে আমরা জানবো একজন বই বাদায়ের ছেলের গল্প, যে তার কৌতূহল আর পরিশ্রম দিয়ে পুরো পৃথিবীকে আলোয় ভরে দিয়েছিল। এটাই মাইকেল ফ্যারাডের অবিশ্বাস্য গল্প। মাইকেল ফ্যারাডে জন্মগ্রহণ করেন 1791 সালের 22 সেপ্টেম্বর ইংল্যান্ডের নিউইংটন বার্সে। তার পরিবার এতটাই দরিদ্র ছিল যে প্রতিদিন খাবার জোগাড় করাও ছিল এক ধরনের যুদ্ধ। তার বাবা জেমস ফ্যারাডে ছিলেন একজন সাধারণ লৌহকার বা ব্ল্যাকস্মিথ, কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ থাকতেন, ফলে পরিবারের আয় খুবই কম এবং অনিশ্চিত। ছোটবেলা থেকেই ফ্যারাডে বুঝে গিয়েছিলেন জীবন তার জন্য সহজ হবে না। শৈশব বলতে তার কাছে ছিল না খেলাধুলা, ছিল সংগ্রাম আর অভাব। তিনি খুব অল্প সময়ের জন্য স্কুলে যেতে পেরেছিলেন। লেখাপড়া বলতে তিনি শুধু বেসিক পড়ালেখা আর অঙ্ক শিখেছিলেন। উচ্চশিক্ষার কোনো সুযোগই ছিল না। 14 বছর বয়সে পরিবারকে সাহায্য করার জন্য তাকে কাজ করতে শুরু করতে হয়। তিনি একটি বই বাঁধাইয়ের দোকানে শিক্ষানবিশ হিসাবে যোগ দেন। প্রথমে কাজটা ছিল খুবই সাধারণ, বইয়ের কভার লাগানো, পৃষ্ঠা ঠিক করা, সেলাই করা। কিন্তু এই সাধারণ কাজটাই হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কাজ করতে করতে তিনি বই পড়ার সুযোগ পেতেন, আর এখানেই ঘটে আসল পরিবর্তন। তিনি শুধু গল্পের বই পড়তেন না, বিজ্ঞান, বিদ্যুৎ, রসায়ন, প্রাকৃতিক দর্শন যে বই পেতেন সবকিছুই পড়তেন। বিশেষ করে তিনি কনভারসেশনস অন কেমিস্ট্রি বইটি পড়ে গভীরভাবে অনুপ্রাণিত হন। এই বই তাকে বিজ্ঞানের প্রতি এক অসাধারণ আগ্রহ তৈরি করে দেয়। ফ্যারাডে শুধু পড়েই থেমে থাকেননি, তিনি নিজে নিজে ছোট ছোট পরীক্ষাও করতে শুরু করেন। তার কোনো ল্যাব ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, তবুও তিনি নিজের মতো করে শেখার চেষ্টা চালিয়ে যান। একদিন হঠাৎ করেই তার জীবনে আসে একটা অবিশ্বাস্য সুযোগ। তিনি সুযোগ পান হামফ্রে ডেভির লেকচার শোনার, যা অনুষ্ঠিত হয়েছিল রয়্যাল ইনস্টিটিউশনে। ডেভি তখনকার সময়ের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তার লেকচার ছিল শুধু তথ্যপূর্ণই নয়, বরং অত্যন্ত আকর্ষণীয়। ফ্যারাডে সেই লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি কথা নিজের হাতে লিখে রাখেন। পরে তিনি সেই নোটগুলো খুব সুন্দরভাবে বাদাই করে একটা বইয়ের মতো তৈরি করেন, যা ছিল তার নিজের তৈরি জ্ঞান ভাণ্ডার। এরপর ফ্যারাডে এক অসাধারণ সাহসী সিদ্ধান্ত নেন। তিনি সেই নোটবুকটি হামফ্রি ডেভির কাছে পাঠান, সঙ্গে একটা চিঠি যেখানে তিনি কাজের অনুরোধ করেন। একজন দরিদ্র অশিক্ষিত ছেলের জন্য এটি ছিল খুব বড় ঝুঁকি, কারণ এমন একজন বিখ্যাত বিজ্ঞানীর কাছে পৌঁছানোই প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখানেই ঘটে জাদু। দেবী সেই নোটগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন এই ছেলেটার মধ্যে অসাধারণ কৌতূহল আর শেখার আগ্রহ আছে। কিছুদিন পর ফ্যারাডেকে তার সহকারী হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। এই মুহূর্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মাইকেল ফ্যারাডে যখন হামফ্রে ডেভির সহকারী হিসেবে কাজ শুরু করেন, তখন তার জীবন একেবারেই সহজ ছিল না। বাইরে থেকে দেখলে মনে হতে পারে একজন দরিদ্র বই বাঁধাইকারীর ছেলে হঠাৎই বিখ্যাত বিজ্ঞানীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে গেছে। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। ইউরোপ ভ্রমণের সময় তাকে প্রায় একজন চাকরের মতো ব্যবহার করা হতো। ডেভিড স্ত্রী পর্যন্ত তাকে নিজের ব্যক্তিগত কাজ করাতেন, ব্যাগ বহন করা, জুতো পরিষ্কার করা, যা একজন বিজ্ঞানীর সহকারী কাজ নয়, বরং একজন ভিত্তের কাজ। সেই সময় সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত শ্রেণীভিত্তিক। ধনী ও উচ্চবিত্ত পরিবার থেকে আসা বিজ্ঞানীরা কখনোই ফ্যারাডেকে নিজের সমান ভাবেনি। তারা তাকে নিচু চোখে দেখতেন, কারণ তার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না, কোনো নামী পরিবারে পরিচয় ছিল না। অনেক সময় তাকে বৈজ্ঞানিক আলোচনা থেকে দূরে রাখা হতো। কিন্তু এসব অপমান তার মন ভাঙতে পারেনি, বরং আরও শক্ত করে তুলেছিল। এই অবহেলা ও অপমানের মাঝেও ফ্যারাডে নিজের ভিতরে আগুনটা নিভতে দেননি। তিনি ল্যাবরেটরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতেন, প্রতিটা পরীক্ষার নোট তিনি যত্ন করে লিখে রাখতেন। তার শেখার আগ্রহ এতটাই প্রবল ছিল যে অন্যরা সেখানে থেমে যেত, তিনি সেখান থেকে নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করতেন। তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল অদম্য ধৈর্য এবং নিজের উপর অগাধ বিশ্বাস। 1831 সালে ফ্যারাডে এমন একটা আবিষ্কার করেন যা শুধু বিজ্ঞানকে নয়, পুরো মানব সভ্যতাকে বদলে দেয়। এই আবিষ্কারটির নাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটি কোনো সাধারণ আবিষ্কার ছিল না, এটি ছিল নতুন যুগের সূচনা। ফ্যারাডে তার পরীক্ষায় দেখিয়েছিলেন, যদি একটি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় তাহলে তার আশেপাশে পরিবাহিতে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। অর্থাৎ চুম্বক আর বিদ্যুৎ, এই দুই আলাদা জিনিসের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই ধারণা আগে থেকে কেউ এত পরিষ্কারভাবে প্রমাণ করতে পারেনি। তিনি একটা লোয়ার রিং নিয়ে তার দুপাশে তার পেঁচিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করেন। এক পাশে যখন বিদ্যুৎ প্রবাহ চালু বন্ধ রাখা হতো, অন্য পাশে মুহূর্তের জন্য বিদ্যুৎ তৈরি হতো। এই ছোট পরীক্ষায় প্রমাণ করে দেয় চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন বিদ্যুৎ তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে আজ আমরা জেনারেটর, ট্রান্সফরমার এবং বিদ্যুৎ উৎপাদনে প্রায় সব প্রযুক্তি পেয়েছি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে টারবাইন করে, সেটি মূলত ফ্যারাডের এই নীতির উপর কাজ করে। সহজভাবে বললে, তার আবিষ্কার ছাড়া আধুনিক পৃথিবী কল্পনাই করা যেত না।
আজ তুমি যখন একটা ফ্যান চালাও, মোবাইল চার্জ দাও বা লাইট জ্বালাও, তখন তুমি আসলে ফ্যারাডের আবিষ্কারকেই ব্যবহার করছো। তারই কাজ শুধু একটা বৈজ্ঞানিক তত্ত্ব নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে অদৃশ্য শক্তি। ফ্যারাডে এমন এক সময় কাজ করছিলেন যখন বিদ্যুৎ নিয়ে মানুষের ধারণা খুব সীমিত ছিল। 1821 সালে তিনি প্রথমবারের মতো প্রমাণ করেন যে বিদ্যুৎকে ব্যবহার করে ঘূর্ণন বা মেকানিক্যাল মুভমেন্ট তৈরি করা যায়। এই পরীক্ষার মাধ্যমে তিনি বিশ্বের প্রথম বৈদ্যুতিক মোটর তৈরি করেন। তার এই আবিষ্কার আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি। ফ্যান, মিক্সার, ট্রেন, এমনকি ইলেকট্রিক গাড়ি, সবকিছুর পেছনে এই নীতি কাজ করে। তখন অনেকেই বিষয়টিকে শুধু বৈজ্ঞানিক কৌতূহল হিসেবে দেখলেও ফ্যারাডে বুঝেছিলেন এর বাস্তব ব্যবহার কতটা বড় হতে পারে। 1831 সালে ফ্যারাডে দেখালেন যে চৌম্বক ও গতির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। তিনি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন, যার উপর ভিত্তি করে প্রথম জেনারেটর বা ডায়নামো তৈরি হয়। এই আবিষ্কারই আধুনিক বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি। আজকের পাওয়ার প্ল্যান্টগুলো যেখানে টারবাইন ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়, সবই ফ্যারাডের এই নীতির উপর দাঁড়িয়ে আছে। 1825 সালে ফ্যারাডে প্রথমবারের মতো বেনজিন নামক একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ আবিষ্কার করেন। এটি পরবর্তীতে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। প্লাস্টিক, ঔষধ, রং, সুগন্ধি অনেক শিল্পেই বেনজিন বা ডেরিভেটিভ ব্যবহার করা হয়। যদিও ফ্যারাডে তখন এর ভবিষ্যৎ প্রভাব পুরোপুরি বুঝতে পারেননি, তার এই আবিষ্কার বিজ্ঞানকে নতুন দিক দিয়েছিল। ফ্যারাডে প্রথম ফিল্ড লাইন ধারণা দেন, যা বোঝায় কিভাবে চুম্বকীয় বা বৈদ্যুতিক ক্ষেত্র কাজ করে। তিনি দেখান যে শক্তি শুধু বস্তুতে নয়, বরং চারপাশে অদৃশ্য ক্ষেত্রেও ছড়িয়ে থাকে। এর ধারণা পরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কাজের ভিত্তি তৈরি করে এবং আধুনিক ইলেকট্রোম্যাগনেটিজমের জন্ম দেয়। আজকের পদার্থবিজ্ঞান অনেক বড় তত্ত্ব এই ধারণার উপর দাঁড়িয়ে আছে। ফ্যারাডে ইলেকট্রোলাইসিস নিয়ে কাজ করে দুটি গুরুত্বপূর্ণ সূত্র দেন, যা ফ্যারাডে লজ অব ইলেকট্রোলাইসিস নামে পরিচিত। তিনি দেখান যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় এবং কত পরিমাণ পদার্থ তৈরি হবে তা নির্ভর করে বিদ্যুৎ পরিমাণের উপর। এই আবিষ্কার আজকে ইলেকট্রোপ্লেটিং, ব্যাটারি প্রযুক্তি এবং অনেক শিল্প কারখানার ভিত্তি। ফ্যারাডের সবচেয়ে বড় অবদান ছিল তিনি বিজ্ঞানের তত্ত্বকে বাস্তব জীবনে কাজে লাগানোর পথ দেখিয়েছিলেন। তিনি শুধু তথ্য দিয়ে থেমে থাকেননি, বরং দেখিয়েছেন কিভাবে সেই তথ্য ব্যবহার করে নতুন প্রযুক্তি তৈরি করা যায়। তার কাজের ফলে বিজ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ফ্যারাডে ছিলেন অত্যন্ত সরল ও বিনয়ী মানুষ। তাকে ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়া নাইটহুড দেওয়ার প্রস্তাব দেন, যা সেই সময় খুব বড় সম্মান ছিল। কিন্তু ফ্যারাডে সেটি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তাকে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিও তিনি নেননি। মাইকেল ফ্যারাডে বিবাহ করেছিলেন 1821 সালে সারা বার্নার্ডকে। সারা ছিলেন খুবই সাধারণ ও শান্ত স্বভাবের একজন নারী এবং তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসা ও সম্মানের উপর দাঁড়ানো। তারা দুজনেই ধর্মীয়ভাবে গভীরভাবে যুক্ত ছিলেন, বিশেষ করে স্যান্ডারম্যানিয়ান সম্প্রদায়ের সাথে, যা তাদের জীবনে বড় প্রভাব ফেলেছিল। তাদের দাম্পত্য জীবন ছিল খুবই সুখী, স্থিতিশীল, যদিও তাদের কোনো সন্তান হয়নি। সারা সবসময় ফ্যারাডের পাশে থেকেছেন, তার কঠিন সময়ে, গবেষণায়, ব্যস্ততায়, এমনকি অসুস্থতার সময়ও। ফ্যারাডে নিজেও বহুবার স্বীকার করেছিলেন যে তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্ত্রী। জীবনের শেষ পর্যায়ে এসে ফ্যারাডে ধীরে ধীরে সক্রিয় গবেষণা থেকে সরে আসেন, কারণ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার স্মৃতিশক্তি ও শারীরিক শক্তি কিছুটা কমে যাচ্ছিল। তবুও তিনি পুরোপুরি থেমে যাননি। তিনি তরুণ বিজ্ঞানীদের গাইড করতেন, তাদের অনুপ্রাণিত করতেন এবং বিজ্ঞানের প্রতি তার ভালোবাসা ছড়িয়ে দিতেন। ব্রিটিশ সরকার তার অবদানের জন্য তাকে হ্যাম্পটন কোর্ট প্যালেসে একটা বাড়ি উপহার দেন। সেখানে তিনি জীবনের শেষ দিনগুলো শান্তিভাবে কাটান। এখানে তিনি নিজের গবেষণার নোটগুলো গুছিয়ে রাখতেন এবং মাঝে মাঝে ছোটখাটো পরীক্ষাও চালাতেন। তিনি খুবই সরল জীবনযাপন করতেন। খ্যাতি, সম্মান সবকিছু পাওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। এমনকি তিনি নাইটহুড গ্রহণ করতেও অস্বীকার করেছিলেন, কারণ তিনি নিজেকে শুধু একজন সাধারণ গবেষক হিসেবেই দেখতে চাইতেন, যেমনটা আগে বলছিলাম। অবশেষে 1867 সালের 25শে আগস্ট 75 বছর বয়সে ফ্যারাডে হ্যাম্পটন কোর্টের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু ছিল শান্ত ও নিরিবিলি, যেমনটা ছিল তার জীবনযাপন। ফ্যারাডের কাজ শুধু তার সময় সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব আজও প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করি। তার আবিষ্কৃত ইলেকট্রোম্যাগনেটিজম ইন্ডাকশন আধুনিক বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি তৈরিও দাঁড়ায়। তার কাজের উপর ভিত্তি করে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল পরবর্তীতে গাণিতিক সমীকরণ তৈরি করেন, যা আজ ম্যাক্সওয়েল ইকুয়েশন নামে পরিচিত। এই সমীকরণগুলো পুরো ইলেকট্রোম্যাগনেটিজমকে বোঝার ভিত্তি। ফ্যারাডে যদি না থাকতেন, তাহলে আজ আমরা যে পৃথিবী দেখি তা একেবারে আলাদা হতো। বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটর থাকতো না, ফলে আধুনিক পাওয়ার প্ল্যান্টও তৈরি হতো না। টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, এই সব প্রযুক্তি হয়তো কখনোই এত দ্রুত উন্নত হতো না। আছে ডিজিটাল বিশ্ব, ইন্টারনেট, স্যাটেলাইট, এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোন, সবকিছু শিকড় গিয়ে মিশে আছে ফ্যারাডের আবিষ্কারে। তিনি না থাকলে হয়তো আমরা এখনো অন্ধকার যুগেই পড়ে থাকতাম। মাইকেল ফ্যারাডে ছিলেন এমন একজন মানুষ যিনি কোনো উচ্চশিক্ষা বা ধনী পরিবার থেকে আসেননি, কিন্তু নিজে কৌতূহল আর কঠোর পরিশ্রম দিয়ে পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিয়েছে। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি এমন এক শক্তি যা তার আবিষ্কার আজও প্রতিটি সুইচ অন করার মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি বলবো এই ভিডিওটা অবশ্যই দেখতে। আশা করি ভালো লাগবে।